আব্বু, স্কুলের মিস উনাকে আম্মু ডাকতে বলেছেন। গাড়িতে উঠতে উঠতে বলল নুসরাত। আসলে নুসরাতকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য ওদের স্কুলের সামনে গিয়েছিলাম। নুসরাতের স্কুল তো দুপুরে ছুটি হয়, তাই প্রতি দুপুরে আমি অফিস থেকে সোজা নুসরাতের স্কুলে চলে যাই। তারপর নুসরাতকে নিয়ে বাসায় গিয়ে লাঞ্চ করি। আসলে অফিসটা আমাদেরই, তা তো জানেনি। কিন্তু একটু আগে নুসরাত এটা কি বলল? ওর মিস ওকে আম্মু ডাকতে বলেছেন। কে উনি? মামুনি, তোমার মিসের নাম কি? উম, উম, নীলা হোসেন। নুসরাতের কথায় আমি হকচকিয়ে গেলাম। নীলা? নুসরাতের মিস? মেয়েটা এখানে শিক্ষকতা করে? ওর আবার শিক্ষকতা করার শখ জাগলো কেন? ওরা তো বেশ সম্পদশালী। নাকি অন্য নীলা? না, নীলার নামই তো নীলা হোসেন ছিল। ওর বাবার নাম মেহতাব হোসেন। মেয়েটা এখন কি চায়? আমার মেয়ের পিছনে কেন পড়েছে? কয়েক বছর আগে তো আমার সাথে ছলনা করেছিল, এখন আবার আমার মেয়ের সাথে মিশে আবার কি করতে চাচ্ছে? নুসরাত, তোমার আম্মু একজনই ছিল আর একজনই থাকবে। অন্য কাউকে আম্মু ডাকার কোনো প্রয়োজন নেই। আব্বু, কোথায় আছে আমার আম্মু? আমি তখন হতভম্ব হয়ে গেলাম নুসরাতের প্রশ্নে। এখন কি জবাব দেই? কি করে বলি যে তোমার আম্মুকে তুমি কখনো খুঁজে পাবে না? আর এইটুকু মেয়ের আম্মুর জন্য তো মন কাঁদবেই। কত বয়সই বা হয়েছে ওর? মাত্র 4 বছর, এখনো প্লেতে পড়ে। আমি নুসরাতের দিকে তাকালাম। অসহায় দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে মেয়েটা। আমি মেয়েটাকে বুকে আঁকড়ে ধরলাম। মামুনি, আমি তোমার আব্বু আর আমি তোমার আম্মু। অন্য কাউকে আর আম্মু ডাকার প্রয়োজন নেই। সবার তো আম্মু আব্বু দুজন থাকে। কিন্তু আমি একাই তোমার সব। আমি তোমার জন্য কি যথেষ্ট না? নাকি তোমার আম্মু চাই? আসলে আমার মেয়েটার ভিতরে ওর আম্মুর প্রতি যে ভালোবাসা, সেটা দেখেই আমার কান্না পাচ্ছে। মা ছাড়া কোনো সন্তানই বা পরিপূর্ণভাবে বেড়ে উঠতে পারে? নুসরাত ওর ছোট্ট হাত দুটো দিয়ে আমার চোখের পানি মুছে দিল আর বলল, তুমি তো কেঁদো না আব্বু, আমার আর কেউ লাগবে না, শুধু তুমি থাকলেই চলবে। আমি আমার মেয়েটাকে শক্ত করে আঁকড়ে ধরলাম। এইটুকু বয়সে এত কিছু বোঝে আমার মেয়েটা। আচ্ছা, এখন বাসায় যাওয়া যাক। তোমার দাদু দিদা অপেক্ষা করছেন। গিয়ে একসাথে লাঞ্চ করতে হবে তো। হুম, তবে আজ কিন্তু লাঞ্চের পর আর তুমি অফিসে যেতে পারবে না। আমার একা একা ভালো লাগে না। একা একা কোথায়? তোমার দাদু দিদা আঙ্কেল আর ছোট আম্মু তো আছেই। আর তোমার একা একা লাগবে কেন? আমি তো তোমাকে ঘুম পাড়িয়ে তারপর অফিসে যাই, আর এসে দেখি যে তুমি একটু আগে মাত্র উঠলে। তাহলে বিষয়টা কি হলো? না না, আজ আর তা হবে না। তুমি আমাকে ঘুম পাড়িয়ে যেতে পারবে না। আজ তুমি আমার পাশেই থাকবে সারাক্ষণ। ওকে, ওকে, যাব না। খুশি তো? নুসরাত হাসলো ছোট্ট ছোট্ট দাঁত বের করে। হুম, খুব খুশি। ওকে, তাহলে এখন যাওয়া যাক। ওকে। তারপর গাড়ি স্টার্ট দিয়ে এগুলাম বাসায় যাওয়ার জন্য। মনে মনে একটা প্রশ্ন রয়েই গেল। নীলা কি জানে যে নুসরাত আমার মেয়ে? যদি জানেই বা, তাহলে নুসরাতের সাথে মেশার কি দরকার ওর? কি চাই ও? ভাবতে ভাবতে বাসায় ফিরলাম। গাড়ির দরজা খুলতেই নুসরাত দৌড় দিল। গিয়েই দাদু দিদার সাথে দুষ্টুমি আরম্ভ করে দিল। আমি শার্টের হাতা উপরে তুলতে তুলতে ঘরে ঢুকলাম। তখন আম্মু এগিয়ে আসলো। কি রে, এসে গেছিস? হুম। যা, ফ্রেশ হয়ে নিচে আয়। তারপর আমি রুমে গেলাম। ফ্রেশ হয়ে শার্ট পাল্টে নিলাম। ম্যানেজারকে ফোন করে বললাম অফিসে আর যাব না আজ, আলমারিটা লাগাতে। তখন হঠাৎ একটা ছবির দিকে চোখ পড়ল। তখন ওটা হাতে নিলাম। মীরা আর আমার ছবি টেবিলে রাখার জন্য ফ্রেমে বাঁধিয়েছিলাম। মীরার মুখের উপর হাত দিয়ে অনুভব করতে লাগলাম যেন মীরা আমার পাশেই আছে। পাশেই থাকতো, যদি না সেদিন ঘটনাটা ঘটতো। চলুন তাহলে সেদিনের ঘটনায় ফিরে যাই। অফিস থেকে ফিরে রুমে ঢুকতেই দেখলাম মীরা মন খারাপ করে জানালার পাশে বসে আছে। মীরা আমার দিকে তাকিয়ে আবার হুম। বলে মুখ ঘুরিয়ে নিল। বুঝলাম মীরা রেগে আছে। কি হয়েছে জানটার? বলে পিছন থেকে জড়িয়ে ধরলাম, কিন্তু মীরা কোনো কথা বলছে না। কি হলো, কথা বলছো না কেন? তুমি কি বলেছিলে তোমার মনে আছে? তখন আমি ভাবতে লাগলাম
কি বলেছিলাম? কি বলেছিলাম? আজ না তুমি আমাকে ঘুরতে নিয়ে যাবে বলেছিলে? হ্যাঁ, ঠিকই তো বলেছিলাম তো। তাহলে তাহলে কি? তোমার তো মনেই ছিল না যে আমাকে ঘুরতে নিয়ে যাবে। কি বলো? মনে ছিল না মানে? তোমাকে মেসেজ করে না বললাম যেন তুমি রেডি থাকো? কি? অবাক হয়ে তাকালো আমার দিকে। হ্যাঁ, তারপর মীরা তড়িঘড়ি করে মোবাইল চেক করলো। মেসেজ অপশনে গিয়ে দেখলো আমার মেসেজ। তখন জিহ্বায় কামড়ে ধরলো। সরি সরি বাবু, আমি দেখিনি, আর না দেখি তোমাকে দোষারোপ করছিলাম। বলে আমার গলা জড়িয়ে ধরলো। হুম। রাগ করো না বাবু, প্লিজ আমি কোনো কথা বললাম না। প্লিজ কথা তো বলো। মীরা আমার মুখ ওর দিকে ঘোরালো। প্লিজ, সরি তো। আমি তখন আচমকাই মীরাকে আরও জোরে টান মারলাম, যার কারণে মীরা ধপাস করে আমার বুকে এসে সেটে গেল। এভাবে বললে হবে না, আদর করতে হবে। কুত্তা, ছাড়ো, কেউ এসে যাবে। আর এক মেয়ের বাপ হয়েও শয়তানি যায়নি। হুম, এত সহজেই তো আজ ছাড়ছি না আমি। কাব্য, বলে অসহায় দৃষ্টিতে তাকালো আমার দিকে। নো নো নো, হবে না, কোনো মতেই না। তুমি আমাকে আদর করবে, তারপর ছাড়বো। ওকে ওকে। তারপর মীরা ওর ঠোঁট আমার ঠোঁটের দিকে এগিয়ে নিয়ে এলো, ছোট্ট করে চুমু দিল। শুধু ওর ঠোঁটে ঠোঁট ছোঁয়ালে, আর আমি আমার ঠোঁট ডুবিয়ে দিলাম মীরার ঠোঁটে। তারপর এক মধুর সময় মীরা উহ উহ করে ধাক্কাচ্ছে, তখন ছেড়ে নিলাম। এরপর জোরে জোরে শ্বাস নিচ্ছে। কাব্য, তুমি না শোধরাবে না। হুম, বউ পাশে থাকলে কেউই শুধরায় না এই অভ্যাসটা। শয়তান। বলেই একটা হাসি দিয়ে দৌড় দিল। সেদিনই ছিল আমার আর মীরার শেষ দিন। মীরা চলে যাচ্ছিল, দৌড়ে আমি পেছন থেকে বললাম, রেডি হয়ে নাও। আমি রেডি হয়ে নিলাম। দেখলাম মীরা আয়নার সামনে দাঁড়িয়ে আছে। সাদা শাড়ি পরেছিল সেদিন, আমার সাদা পরিটা। আমি গিয়ে আমার থুতনি ওর গলার পাশে রাখলাম। উফ, যা লাগছে না তোমাকে? মীরা লাজুক একটা হাসি দিল। শুধু পটানোর ধান্দা, তাই না? আরে না, সত্যি বলছি, খুব হট লাগছে। মীরা তখন কটমট দৃষ্টিতে তাকালো আমার দিকে। কাব্য, সরি সরি। আমি মীরার কোমর ধরে কাঁধে মাথা রেখে আয়নায় আমার সাদা পরীকে দেখতে লাগলাম। এত সুন্দর কেন তুমি? তুমি আমার বর বলে। হুম। মীরার চুলগুলো সরিয়ে নাক ডুবিয়ে দিলাম গলার পাশে। মীরা চোখ বুজে নিল, ওর প্রতিটা নিঃশ্বাস আমি শুনছিলাম। কাব্য, তোমার ভাইয়া বলে। বলেই রুমে ঢুকলো মিশু ভাবি। হ্যাঁ, ভাইয়া সেদিন ফিরে এসেছিল। মিশু ভাবি আর ভাইয়ার বিয়েও হয়েছিল, আর আমি নিজেকে গুছিয়ে নিলাম সরি সরি, রং টাইমে চলে আসলাম। বলে মুচকি হেসে চলে যাচ্ছিল ভাবি। না না ভাবি, কি বলবে বলো? তোমার ভাইয়া তোমাকে ডাকছিল। হুম, আসছি আমি। না না, এত তাড়াতাড়ি কেন? একটু পরেই না হয়ে আসো। এদিকে মীরা লজ্জায় লাল হয়ে গেল। পরে আমরা বেরিয়ে পড়লাম। নুসরাতকে ভাবির কাছে রেখে গিয়েছিলাম, কারণটা অজানা। কোনো এক ভয়ের আশঙ্কায় নুসরাতকে মীরা সাথে নিতে দেয়নি। তখন নুসরাতের 1 বছর ছিল। তারপর আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে। মীরা আমার কাঁধে মাথা রেখে বাহুতে জড়িয়ে ধরেছিল। অনেক দূর গন্তব্যের কিছু আগেই এসে বুঝতে পারলাম ব্রেক কাজ করছে না। আমি মীরার দিকে ভীত হয়ে তাকালাম। অনেক চেষ্টা করছি আটকানোর। মীরা, ব্রেক কাজ করছে না। তখন মীরাও ভয় পেয়ে গেল, শক্ত করে আমার বাহু জড়িয়ে ধরল। অনেক চেষ্টা করেও পারলাম না। হঠাৎ সামনে বড় একটা ট্রাক এসে পড়ল। সিট বেল্ট বাঁধা ছিল না আমার। আমি শেষবারের মতো মীরার দিকে তাকালাম। কিছু করার আগেই মীরা আমার পাশের দরজা খুলে আমাকে ধাক্কা মেরে বাইরে ফেলে দিল, আর গাড়িটা সোজা গিয়ে ট্রাকের সাথে ধাক্কা খেল। ঘটনা খুব তাড়াতাড়ি ঘটে গিয়েছিল। আমি বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। আমার কিছুই হয়নি, শুধু চলে গেছে আমার মীরা। সাথে সাথেই অনেক লোক জড়ো হলো। মীরাকে বের করা হলো, কিন্তু ততক্ষণে আমার সাদা পরিটা রক্তে লাল হয়ে গেছিল। আমি তখন আশেপাশের কারো কথা শুনছিলাম না। ভন ভন করছিল মাথা। মীরাকে পাশের একটা হাসপাতালে নিয়ে যাই, আর ডক্টর যখন বলল সি ইজ নো মোর, তখন আমার পৃথিবী যেন থমকে গেছিল। চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে পড়ি।
এরপর মীরাকে কবর দেওয়া হয়। আর আমি প্রায় অস্তিত্ব হারা হয়ে গেছিলাম। প্রায় 6 থেকে 7 মাস পাগলের মতো আচরণ করেছিলাম। পরে সুস্থ হলাম শুধু মেয়েটাকে বড় করে তোলার জন্য। সব দুঃখকে মাটি চাপা দিয়ে আম্মু, ভাবি অনেকবারই দ্বিতীয় বিয়ে করার কথা বলেছিল, কিন্তু আমার কঠোর জবাবে তারা আর এগিয়ে নেয়নি বিষয়টা। বাস্তবে ফিরে এলাম, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। নিচে থেকে আম্মু ডাকছে, তাই চোখ মুছে নিচে গেলাম। খাবার খেয়ে নিলাম। নুসরাত বায়না ধরলো বেড়াতে যাবে। নুসরাতকে বেড়াতে নিয়ে গেলাম। ফিরে এসে রাতের খাবার খেয়ে অফিসের কাজে বসলাম। উপর হয়ে শুয়ে কাজ করছি, পিঠে নুসরাত শুয়ে ওর স্কুলের পড়া পড়ছে। আব্বু, বলো মামনি। একটা কথা বলতে ভুলে গেছি। কি কথা? কলেজে মিস না আমাকে তোমার কথা জিজ্ঞেস করেছে। কথাটা শুনে আমি পিসির কাজ বন্ধ করলাম। কি জিজ্ঞাসা করেছে? বলেছেন যে তোমার আব্বু কেমন আছে, কি করছে, ভালো আছে তো, এগুলো। নীলা তাহলে জানে নুসরাত আমার মেয়ে? নীলা এখন আবার কোন প্ল্যান তৈরি করছে কে জানে। আমার সাথে ফাজলামি করেও শান্তি পায়নি মেয়েটা। তুমি কি বলেছো মামনি? আমি বললাম হ্যাঁ ভালো আছে। ও, ওই মিস কি তোমাকে খুব বেশি আদর করে? আমাকে চকলেট এনে দেয়, কোলে নেয়, আমাকে নিয়ে খেলা করে, খুব ভালো উনি। নীলাকে আমি যতটুকু চিনি বাচ্চাদেরও খুব ভালোবাসে, কিন্তু এটাও কি সেই অভ্যাসগত ভালোবাসা, নাকি আমার প্রতি কোনো কিছুর প্রতিশোধ নেওয়ার প্ল্যান? কি জানি। মামনি, তুমি ওনার সাথে বেশি মিশবে না, কেমন? কেন আব্বু? কারণ অপরিচিত মানুষদের সাথে বেশি মিশতে নেই। কিন্তু উনি তো খুব ভালো, খুব আদর করেন আমাকে। তবুও আমার তো ওনার সাথে সময় কাটাতে ভালো লাগে খুব। বলে নুসরাত পিঠ থেকে নেমে আমার মতো করে উপর হয়ে শুয়ে পড়তে লাগলো। আমি মেয়েটার দিকে তাকালাম। ওর মুখে মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ পাচ্ছে। এত পিচি বয়সে যেখানে সব বাচ্চাদের মায়ের কাছে থাকা উচিত, নুসরাত সেখানে ওর মাকে দেখেনি পর্যন্ত। মায়ের ভালোবাসা পেতে কাতর হয়ে আছে নুসরাত। নীলার সাথে সময় কাটিয়ে খেলাধুলা করে হয়তো সেই অভাব পূরণ করছে। নুসরাত হয়তো নীলাকে ওর মায়ের স্থান দিয়ে দিয়েছে। মায়ের ভালোবাসা হয়তো নীলার কাছেই খুঁজে পাচ্ছে। তাহলে আমি না করি কি করে? যাই হোক, আমার মেয়েটা খুশি থাকলেই আমি খুশি। আচ্ছা, তাহলে তুমি ওনার সাথে সময় কাটিও, সমস্যা নেই। থ্যাংক ইউ আব্বু। আমার গলা জড়িয়ে গালে পাপ্পে দিল। ওয়েলকাম মামনি। কিছুক্ষণ পরে নুসরাত আবার বলে উঠল, আচ্ছা আব্বু, ওনাকে আম্মু ডাকলে তুমি রাগ করবে? আমি নুসরাতের দিকে তাকালাম। ওর মুখে অনুরোধের ইঙ্গিত ফুটে উঠেছে, যেন বলছে প্লিজ আব্বু, মানা করো না। না, তুমি কাউকে আম্মু ডাকবে না। তোমার মিসকে বলবে যে আব্বু আপনাকে আন্টি বলে ডাকতে বলেছেন, কেমন? নুসরাত মুখ গোমরা করে বলল, আচ্ছা। আচ্ছা, এখন শুয়ে পড়ো, ঘুমাতে হবে তো। তারপর নুসরাতই বই রেখে শুয়ে পড়ল। আমি পিসিটা রেখে লাইট নিভিয়ে শুয়ে পড়লাম। নুসরাতের মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। আমি নিজেও ঘুমিয়ে পড়লাম। সকালে নাস্তা করে নুসরাতকে নিয়ে বেরিয়ে পড়লাম আমার অফিস আর নুসরাতের স্কুলের উদ্দেশ্যে। নুসরাতকে নামিয়ে দিয়ে আসছিলাম। নুসরাত টাটা জানিয়ে চলে গেল। গাড়িতে উঠতে যাব এমন সময় ভালো আছো? কেউ প্রশ্ন করল। তাকাতেই পুরনো স্মৃতি এসে জমা হলো মনে। সেই চিরচেনা মুখ, তবে এখন একটু ভিন্ন। আগের মতো ওর মুখে চঞ্চলতা আর চটুলতা ভাব নেই। কেমন গম্ভীর গম্ভীর, চোখে চশমা, রেশমের সুতো দিয়ে কাজ করা কাপড়। পূর্ণ যুবতী মনে হচ্ছে দেখে। হওয়ারই কথা। হয়তো ও এখন ওর বিএফের সাথে সংসার করছে। এমন মেয়ে প্রেম করেই বিয়ে করেছে নিশ্চয়ই। ছেলে মেয়েও থাকতে পারে। তাহলে আমার মেয়ের পিছনে পড়েছে কেন নীলা? জবাব দিচ্ছ না যে? কিসের জবাব? জিজ্ঞাসা করলাম কেমন আছো। ভালো। দেখতেই তো পারছো। যেটা আমি দেখতে পারছি আর যেটা তুমি বলছো, দুটো যেন মিলছে না কাব্য। কি এমন দেখলে? তুমি ভালো নেই। এরকম মনে হওয়ার কারণ কি? মীরার মৃত্যু। আমি একটু অবাক হলাম। নীলা জানলো কি করে যে মীরা মারা গেছে? জেনেছে হয়তো কোনোভাবে।
মেয়েরা ছলনাময়ী হয়। দেখেছ, চলে গেছে আমাকে ছেড়ে। না না, এরকমভাবে বলো না প্লিজ। কেন বলবো না? যেটার উজ্জ্বল দৃষ্টান্ত তুমি নিজেই। দেখলাম নীলার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। তুমি নিশ্চয়ই ভালোই আছো। ভালো থাকাই তো কথাই। ছলনাময়ী সবসময় ভালোই থাকে, আর কষ্ট শালা শুধু ভালো মানুষগুলোই। নীলা মুখে হাসি নিয়ে বলল, হুম, ভালোই আছি। কই তোমার হাজব্যান্ডকে তো দেখতে পারছি না। কোথায় তিনি? নিশ্চয়ই খুব বড় বিজনেসম্যান, কারণ তোমরা ছলনাময়ী মেয়েরা তো কম পয়সাওয়ালা ছেলেকে চুজ করবে না। নীলা চোখে পানি নিয়ে বলল, বিয়ে করনি তো? কেন? কারণটা জানতে পারি? আমি একটু অবাক হলাম। নীলা এখনো বিয়ে করেনি? কেন? কারণটা কি? কারণটা তুমি, কাব্য। আমি নীলার দিকে ভ্রু কুঁচকে তাকালাম। কিছু বলার আগেই নীলা বলে উঠল, না জানলেও চলবে। আমি ভেবাচাকা খেয়ে গেলাম। কি ভাবলাম আর হলো কি? মেয়েটার পেঁচানোর অভ্যাসটা এখনো গেল না। তোমার মেয়েটা তোমারই মতো হয়েছে। হুম। নুসরাতকে খুব ভালো লাগে আমার। আবার নতুন প্ল্যানিং করছো? এবার আমার মেয়ের পিছনে পড়েছো কেন? তুমি তো জানো যে আমি পিচ্চিদের ভালোবাসি। সেটা আমার মেয়েকেই কেন? কারণ ওর মাঝেই যে তুমি আছো। মানে? কিছু না, বাচ্চাদের ক্লাসের সময় হয়ে গেছে, এখন যেতে হবে। বিকেলে, দুপুরে তোমার সময় হবে? কেন? তুমি শুধু প্রশ্ন করো কেন বলো তো? আমি আর কথা বললাম না। সময় হবে? দুপুরে নুসরাতকে বাসায় দিয়ে সময় পেতে পারি। তোমার সাথে একটু সময় কাটাতে চাই, প্লিজ না করো না। মিনতির স্বরে বলল নীলা। নীলার সাথে কঠোর ব্যবহার করার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু পারছি না। কি আছে নীলার ওই মুখে? এত মায়াবী কেন মেয়েটা? আমার এত সময় নেই। প্লিজ কাব্য, আমার তো ইচ্ছে নেই তোমার সাথে সময় কাটানোর। একটিবার প্লিজ। হুম। সত্যি দুপুরে আসছো তো? কোথায়? এত তাড়াতাড়ি ভুলে গেলে? ভুলে যাওয়াটাই ভালো। ও, পার্কে। হুম। আচ্ছা, এখন যাই। বলে নীলা চলে যাচ্ছে। বারবার পিছনে ফিরে তাকাচ্ছে। কেন? প্রতারণা করলো আমার সাথে। কি দোষ করেছিলাম আমি? তারপর আমি অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। নীলার সাথে কি দেখা করাটা ঠিক হবে? না, দেখা করে কোনো লাভ নেই। তারপরেও অনেক আকতি মিনতি করেছে মেয়েটা। দুপুরে স্কুলের সামনে গেলাম নুসরাতকে নিয়ে যাওয়ার জন্য। নুসরাতকে গেটের সামনে না পেয়ে ভিতরে ঢুকলাম। দেখতে পেলাম না। একটু সামনে গিয়ে দেখলাম ব্রেঞ্চে বসে আছে। সাথে এটাকে নীলাই হবে হয়তো। গিয়ে দেখলাম নীলার বাহুতে হেলান দিয়ে বসে আছে নুসরাত। গল্প শুনছে বোধহয়। নুসরাতের গল্প শোনার জন্য পাগল প্রায়। নুসরাত, বাড়ি যাবে না? নুসরাত পিছনে ফিরে তাকালো। আরও কিছুক্ষণ থাকি না আন্টির সাথে। আর আব্বু, ইনি হলেন আমার মিস নীলা, আর আন্টি ইনি আমার আব্বু। তখন আমি নীলার দিকে তাকালাম। আমার দিকে তাকিয়ে আছে শান্ত দৃষ্টিতে মেয়েটা। আর না মা, এখন বাসায় চলো। আব্বু, গল্প শুনছি তো। পরে শুনিও। না, এক্ষুনি শুনবো আমি। আর একটু বাকি আছে, তুমি বসো, আমি শুনেই আসছি। মামনি, আমাকে কিছু বলতে না দিয়ে নীলা বলে উঠল। বাচ্চা মেয়ে আবদার করেছে, মেনে নিলেই তো হয়। আমি তখন আর কিছু বললাম না। আচ্ছা, আমি তাহলে গাড়িতে গিয়ে বসছি। তুমি গল্প শুনে তারপরে এসো। বলে আমি ঘুরতেই নুসরাত আমার আঙ্গুল ধরে নিল। তুমিও বসো না। না, আমি গাড়িতে গিয়েই বসছি। প্লিজ বসো, আন্টি খুব সুন্দর গল্প বলে, শুনে যাও। তারপর নুসরাত আমাকে টেনে বেঞ্চে বসালো। আমি বসে অন্যদিকে তাকিয়ে রইলাম। নীলা গল্প বলছে। নুসরাত হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। আর চোখে তাকিয়ে দেখলাম নীলা আমার দিকেই তাকিয়ে আছে। গল্প শেষে, মামনি চলো এখন। চলো, টাটা আন্টি। টাটা। তারপর নুসরাতকে কোলে তুলে নিলাম। চলে আসছিলাম, তখন পিছন থেকে নীলা বলে উঠল। আসছো তো? আমি পিছনে তাকালাম। নীলা উত্তরের আশায় তাকিয়ে আছে আমার দিকে। আমি কিছু বললাম না, ঘুরে চলে আসছিলাম। আমি অপেক্ষা করব কিন্তু। তারপরেও আমি কিছু না বলে চলে এলাম। গাড়িতে উঠে গাড়ি স্টার্ট করে বাসার দিকে রওনা দিলাম। নীলা বাসায় না গিয়ে পার্কে গিয়ে বসে থাকলো আর অপেক্ষার প্রহর গুনতে লাগলো। কখন আসবে কাব্য? আসবে তো? না,
কাব্য যখন আসবে বলেছে তখন ঠিকই আসবে। কাব্যকে কতদিন পর দেখলাম, কেমন বড় বড় হয়ে গেছে। আগে তো বাচ্চামো করতো, আর এখন কাব্য অনেক কষ্ট পেয়েছে। আর না, কাব্যকে এইসব কষ্ট থেকে মুক্তি করতে হবে। আমি তো ছেড়ে দিয়েছিলাম, ভালোই তো ছিল মীরার সাথে, কিন্তু শেষে কি মীরাও চলে গেল কাব্যকে ছেড়ে? ছেলেটা আর কত কষ্ট পাবে। কাব্য আমাকে ছলনাময়ী ভাবছে। ভাবো, তাতে কি আর হবে? কাছের মানুষ যাই বলুক না কেন, তা বিচার করতে নেই। কাব্যকে তো এখনো ভালোবাসি আমি, কিন্তু কাব্যকে বিশ্বাস করবে এসব? বিশ্বাস না করারই কথা। গত কয়েক বছর আগে কাব্যকে মিথ্যা বলে যে কষ্ট দিয়েছিলাম, তাতে কাব্যর উচিত আমার সাথে দেখা তো দূরের কথা, কষ্ট দেওয়া উচিত ছিল। আব্বু বারবার কল করছে, কিন্তু আমি ফোন রিসিভ করছি না। ভালো লাগছে না কিছুই। নুসরাতকে নিয়ে বাড়ি পৌঁছে লাঞ্চ করলাম। নুসরাতকে ঘুম পাড়িয়ে বেরিয়ে পড়লাম অফিসের উদ্দেশ্যে। মনে পড়ল নীলা দেখা করতে বলেছিল পার্কে। দেখি গিয়ে পার্কে এসে দেখতে লাগলাম সেই চিরচেনা জায়গাগুলো, কত স্মৃতি জড়িয়ে আছে। শুধু নীলার সাথে না, মীরার সাথেও। সময়গুলো খুব তাড়াতাড়ি কেটে গিয়েছিল। কোথায় থাকতে পারে নীলা? নাকি এখনো আসেনি? সেই চিরচেনা আম গাছটার নিচে ব্রাঞ্চের দিকে এগিয়ে গেলাম। না, নীলা এসে পড়েছে, ওই তো বসে আছে। আমি গিয়ে বসতেই নীলা বিশ্বজয় করা হাসি দিল। আমি জানতাম তুমি আসবে। আমি কোনো কথা বললাম না। কথা বলছো না যে? কি বলবো? আগে তো অনেক কথা বলতে, বাচ্চামি করতে। এখন আর বাচ্চা হওয়ার শখ নেই। আমার নিজেরই এখন বাচ্চা আছে। খুব কড়া কড়া কথা বলতে শিখে গেছো। সেদিন তুমিও বলেছিলে। খুব ঘৃণা করো আমাকে। নীলা এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। অনেক। তোমার তো অজানা থাকার কথা না? হুম। মাথা নিচু করে বলল নীলা। বিয়ে করোনি কেন? কি দরকার আর কারো ছলনার পাত্র হওয়ার? নুসরাতকে তার মায়ের আদর ভালোবাসা ছাড়া বড় করবে কি করে? পারবে তুমি? দেখতে তো পারছো, পারছি কিনা। মেয়েটা খুব ভালো, মায়ের ভালোবাসার কাতর। এভাবে বড় করে তোলা ঠিক না। ওর একটা আম্মুর প্রয়োজন। সেটা দেখার ব্যাপার আমার, তোমার না। কিন্তু এইভাবে মায়ের ভালোবাসা ছাড়া মেয়েটাকে কত বড় করবে তুমি? ও যখন প্রশ্ন করবে ওর মা কোথায়, তখন কি জবাব দিবে? নুসরাত জানে ওর আব্বু আমি আর আম্মু আমি, তাই কখনো মায়ের কাছে যাওয়ার ইচ্ছে প্রকাশ করবে না। বাচ্চাদের মন তো, মা ছাড়া কোন বাচ্চাই বা বেড়ে উঠতে পারে? আচ্ছা, একটা কথা বলি। আমাকে নুসরাতের আম্মুর অধিকার দেয়া যায় না? কি বললে? না, কিছু না। আচ্ছা, এখানে ডাকার মানে? এমনি তোমাকে দেখিনি অনেক বছর হলো তো, সেই জন্য। মিথ্যে কথা। কি? এই যে আমাকে দেখনি অনেক বছর হয়ে গেল, এটা কিভাবে? কারণ তুমি প্রতিদিনই লুকিয়ে লুকিয়ে দেখতে আমাকে। স্কুলের গেটের সামনে যখন আমি নুসরাতকে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করতাম। তুমি দেখলে কিভাবে? নুসরাত যেদিন তোমার কথা বলছিল সেদিন থেকেই আমি তোমাকে লক্ষ্য করছি। আচ্ছা, দেখছিলাম। নুসরাত কি বলেছে? তুমি ওকে শিখিয়ে দিয়েছো যেন ও তোমাকে আম্মু ডাকে। নীলা নিচের দিকে তাকিয়ে রইল। আচ্ছা নীলা, এখন কি চাও তুমি? মানে? নীলা আমার দিকে তাকালো। মানে বলছি, আমার মেয়ের পিছনে পড়েছো কেন? তারপর আমার সাথে দেখা করা, পুরনো স্মৃতি মনে করিয়ে দেওয়া, এসবের কারণ কি? চাওয়াটা কি তোমার? আমি প্রশ্ন ছুড়ে মারলাম নীলার দিকে। নীলা আমার দিকে তাকিয়ে রইল অপলক দৃষ্টিতে। আমার যেন বিষ বিষ করছে। তোমাকে আর তোমার মেয়েটাকে? কি বলছো? স্পষ্ট করে বলো। বিরক্ত হচ্ছ কেন? তো কি করব? তোমার মতো তো আমি বেকার বসে নেই, আমার কাজ আছে। আর তোমার তো কাজ শুধু ছলনাটাই। নীলা এবার নিচের দিকে তাকিয়ে আছে, কাছে বোধহয়। আর কিছু বলার থাকলে বলতে পারো, আমি অফিসে যাব। না, নেই, তুমি যাও। তবে যদি কখনো আবার দেখা হয়, প্লিজ ছলনাময়ী শব্দটা আর ব্যবহার করো না, প্লিজ। পাগলকে তো পাগলই বলবে মানুষ, তাই না? কিন্তু নীলা আর কিছু বলল না। আমি চলে আসলাম গাড়ি স্টার্ট করে এবং অফিসে ফিরে এলাম। নীলা আরও কিছুক্ষণ বসে থাকলো পার্কে। কাব্যর মুখে ছলনাময়ী শব্দটা শুনে
খুব কষ্ট হয় নীলার। কী কারণে ও আজ কাব্যর চোখে ছলনাময়ী? সেদিনের ফোনে অভিনয় করাটাই কি আমার ছলনা ছিল? নীলা ভাবছে, কাব্যের ভালোর জন্যই তো আমি অভিনয়টা করেছিলাম সেদিন। তাহলে আজ কাব্যর চোখে আমি ছলনাময়ী কেন? নীলার চোখ দিয়ে অঝোর ধারায় জল পড়ছে। এদিকে আমি একটু অবাকই হচ্ছি। নীলা এখনো অবিবাহিত, বিষয়টা ভাবাচ্ছে আমাকে। বিয়ে করেনি কেন এখনো? কি সমস্যা ওর? বিয়েতে অ্যালার্জি নাকি? হয়তো নীলার খারাপ চরিত্রের কারণে পাত্রপক্ষ ওকে পছন্দ করে না হবে হয়তো। কতটা ছেলের সাথে ওর রিলেশন কে জানে। তারপর সন্ধ্যায় অফিস থেকে ফিরলাম। নুসরাত ঘুম থেকে উঠে পড়েছিল তখন। আব্বু, তুমি আজও আমাকে রেখে অফিস চলে গেছিলে? আচ্ছা, সরি, কিন্তু মামুনি, আব্বুর অফিসের কাজ করবে কে যদি অফিসে না যাই? আমার থেকে কাজ বড়? হ্যাঁ, তুমি তো এখনো পিচ্ছি, আর কাজ তো বড় মানুষের করে, তাই কাজ বড়। কি দুষ্টু বুদ্ধি তোমার, আমাকে বোঝানো হচ্ছে? আচ্ছা আচ্ছা, তোমাকে বোঝানোটা আমার ভুল হয়েছে। তুমি তো পাকা বুড়ি, তাই না? তারপর রাতে খাওয়া দাওয়া সেরে নুসরাতকে ঘুম পাড়িয়ে দিলাম। মীরার কথা খুব মনে পড়ছে আজ। ছাদে গেলাম। সিগারেট খাওয়ার অভ্যাস নেই আমার, তবুও কেন জানি অফিস থেকে আসার সময় নিয়ে এলাম। একটা সিগারেট জ্বালাতে ফুঁকতে ফুঁকতে ছাদের পরিবেশটা অবলোক করতে লাগলাম। পকেটে ফোন ভাইব্রেশন হচ্ছে, বের করে দেখলাম আননোন নাম্বার, তবুও রিসিভ করলাম। দরকারি কথা হতে পারে। হ্যালো, কে বলছেন? ওপাশে নীরব। হ্যালো, কথা বলছেন না যে? তবুও কেন কথা বলছেন না? ফোন দিয়েছেন কেন? ফাজলামি করার জন্য? যত সব। ফোনটা কেটে দিলাম। ফাজলামি করার আর জায়গা পায় না। ফোন দিয়েছে অথচ কথা বলছে না। যত সব পাগলের কারখানা। ওদিকে মোবাইল হাতে বসে আছে নীলা। একটু আগে কাব্যকে কল করেছিল, কোনো কথা বলেনি নীলা, কাব্যই বলেছে। রাগ করে ফোনটা কেটেও দিল। এত রাগ ছেলেটার, একটুতেই রেগে যায়। মেয়ের বাপ হয়ে গেছে, অথচ রাগ কন্ট্রোল করতে শিখল না। আমি রুমে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো। নুসরাত তখন উঠে গেছে। চোখ খুলে দেখলাম নুসরাত আমার দিকে তাকিয়ে আছে। আমি হাই তুলতে তুলতে বললাম, গুড মর্নিং মামনি। নীরবে নুসরাত তাকিয়ে আছে আমার দিকে। কি ব্যাপার, এইভাবে তাকিয়ে কি দেখছো মামনি? একটা জিনিস দেখছি। কি? দাদু বলল আমি নাকি দেখতে তোমার মতো, তাই দেখছিলাম আর কি। ও, এই কথা তাহলে। এত পাকা কথা শিখে কোথা থেকে? আমার আম্মুর থেকে। কথাটা শুনেই আমি হকচকিয়ে গেলাম। অবাক হয়ে তাকালাম নুসরাতের দিকে। কি বললে? আম্মুর থেকে? কে আম্মু? কেন তুমি? মানে? আরে ভুলে গেলে? তুমি না বললে তুমি আমার আব্বু, তুমি আমার আম্মু? ও, আমি তো অবাক হয়ে গেছিলাম নুসরাত কার কথা বলছি এটা ভেবে। আচ্ছা, এখন ওঠো, ফ্রেশ হয়ে স্কুলে যেতে হবে। হুম। তারপর ফ্রেশ হয়ে নিচে এলাম। নাস্তা করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। নুসরাতকে স্কুলে রেখে আমি অফিসে চলে এলাম। কাব্য এসেছিল, নুসরাতকে রেখেই চলে গেল। মুখটা ভালো করে দেখতেও দিল না। এত তাড়া কিসের? একটু দাঁড়ালেই তো হয়। নুসরাত আমাকে দেখতেই হাত নাড়ল। গুড মর্নিং আন্টি। গুড মর্নিং। তোমাকে না বললাম আম্মু ডাকতে আমাকে? আব্বু তো মানা করলো, আর তোমাকে আন্টি ডাকতে বললো। ও, একটিবার আম্মু ডাকবে? নীলা বরাবরই বাচ্চা পাগলি। বাচ্চাদের সে খুব ভালোবাসে, বাচ্চাদের লাইক করে। ও বাচ্চাদের মুখ থেকে আম্মু ডাকটা শুনতে চাই, কিন্তু সেই সৌভাগ্য তো নীলার নেই। নুসরাত কিছুক্ষণ ভাবলো, তারপর আমারও আপনাকে আম্মু ডাকতে ইচ্ছে করে। নীলা খুশি হলো। তাহলে ডাকো। কিন্তু আব্বুকে বললে তো রেগে যায়। তোমার আব্বুকে বলতে হবে না। আপনি আব্বুকে বলবেন না তো যে আমি আপনাকে আম্মু ডেকেছি? না, বলবো না। আচ্ছা, ডাকবো তাহলে। ডাকো। নীলা কোলে তুলে নিল নুসরাতকে, গালে পাপ্পি দিতে লাগলো। চোখ দিয়ে অশ্রু ঝরে গেল নীলার। দুপুরে নুসরাতকে নিয়ে বাড়ি ফেরার জন্য নুসরাতের স্কুল গেটের সামনে গেলাম। ভিতরে প্রবেশ করে নুসরাতকে খুঁজতে লাগলাম। পেলাম না। কোথায় গেল মেয়েটা? অনেকক্ষণ খুঁজলাম কিন্তু পেলাম না।
কোথায় গেল নুসরাত? মোবাইলে কল এলো, না দেখেই রিসিভ করলাম। নুসরাতকে খোঁজা লাগবে না, নুসরাত আমার কাছে আছে। কে বলছেন? কণ্ঠটা অপরিচিত হয়ে গেল তোমার কাছে। নীলা বলছি। নুসরাতকে তুমি কিছু বলার আগেই কেটে দিল। কি করতে চাইছে নীলা? নুসরাত ওর সাথে মানে কোথায় নিয়ে গেছে? নুসরাতকে ও নুসরাতের কোনো ক্ষতি করবে না তো নীলা? প্রচুর টেনশন হচ্ছে। আমার মেয়েটার কিছু হলে আমি কাউকে ছাড়ব না। নীলার মোবাইলে কল করলাম, কিছু সময় পর রিসিভ করলো। হ্যালো, আমার মেয়ে কোথায়? কোথায় নিয়ে গেছে ওকে? আরে চিন্তিত হচ্ছ কেন? নুসরাত তো আমার সাথে আছে, আমাদের বাসায়। তারপর ফোন রেখে গাড়িতে উঠে তাড়াতাড়ি স্টার্ট করলাম। উদ্দেশ্য নীলাদের বাসা। নীলাদের বাসার সামনে এসে গাড়ি থামালাম। বেশ অনেক বছর পর এলাম এই বাড়িতে। গাড়ি পার করে ভিতরে ঢুকলাম। দরজায় কলিং বেল টিপ দিলাম। আঙ্কেল দরজা খুলল। আমাকে দেখে অবাকই হলো। কাব্য। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। কেমন আছো বাবা? জি ভালো, বলে এদিক সেদিক তাকাতে লাগলাম। কিছু খুঁজছো? আসলে আমার মেয়ে নুসরাতকে খুঁজে পাচ্ছিলাম না। নীলা বলল ও নুসরাতকে বাড়ি নিয়ে এসেছে, তাই। চিন্তা করো না, নুসরাত তো নীলার সাথেই আছে। না আসলে আঙ্কেল। কি ভাবছো, নীলা নুসরাতের ক্ষতি করবে? না আঙ্কেল, মানে তুমি জানো না কাব্য, নীলা তোমার জন্য কতটুকু ভালোবাসা জমিয়ে রেখেছে। কতটুকু ভালোবাসলে কেউ এত বড় স্যাক্রিফাইস করতে পারে। আমার জন্য নীলা ভালোবাসা জমিয়ে রেখেছে মানে? আমি একটু অবাক হয়ে বললাম। আমি সেদিন নীলাকে তোমার সাথে অভিনয় করতে বলেছিলাম ফোনে, যার কারণে নীলা আজও কষ্ট পায় তোমাকে ভেবে। অভিনয় মানে? হ্যাঁ, নীলা সেদিন ফোনে যা কিছু বলেছিল সব অভিনয়। আমি আশ্চর্যিত। কি বলছেন আঙ্কেল, নীলা অভিনয় করছে মানে? বলে অবাক বিস্ময় নিয়ে তাকিয়ে আছি আঙ্কেলের দিকে। তারপর নীলার আব্বু সব ঘটনা খুলে বললেন। সব শুনে আমি অবাক হয়ে গেলাম। নীলা এত কিছু করলেও আমার জন্য এত বড় সিদ্ধান্ত নিয়ে নিল, আর আমি কিনা প্রতিনিয়ত নীলাকে প্রতারক আর ছলনাময়ী ভাবছিলাম। আর এগুলো বলে নীলাকে কষ্ট দিচ্ছিলাম। কতটা ভালোবাসলে কেউই এত বড় স্যাক্রিফাইস করতে পারে? নীলা আমাকে এতটা। আমাকে আটকে দিয়ে আঙ্কেল বললেন, নীলা রুমে গেলেই তা বুঝতে পারবে। তারপর উপরের একটা রুম ইশারা করে দেখালেন। আমি আস্তে আস্তে উপরে উঠতে লাগলাম। নীলার রুমের সামনে এসে দরজা ঠেলে রুমে ঢুকলাম। রুমে ঢুকে দেয়ালের দিকে চোখ পড়তেই আমার চোখ ধাঁধিয়ে উঠল। আস্তে আস্তে রুমে ঢুকলাম। পুরো রুম জুড়ে আমার ছবি লাগানো। কয়েকটা ছবি আমার আর নীলার। প্রত্যেকটা দেয়ালে জুড়েই আমার ছবি। ছবিগুলো বড় করে লেখা, আমার কাব্য। এগুলো কি দেখছি আমি? যে মেয়েটাকে এত বছর ঘৃণা করে এসেছি, ছলনাময়ী বলে অপবাদ দিয়েছিলাম, আমার প্রতি তার ভালোবাসায় আজ ওকে মায়াবতী বলতে ইচ্ছে করছে। আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল হঠাৎ। এতটা বছর নীলা আমার স্মৃতিগুলো আগলে রেখে বেঁচে আছে। এখন বুঝলাম কেন বিয়ে করেনি ও। আমি এতটাই কষ্ট দিলাম নীলাকে। সত্যি খুব বড় অন্যায় করে ফেলেছি। তখন নীলাকে খুঁজতে লাগলাম। রুমে না পেয়ে নিচে গেলাম। আঙ্কেল বসে আছেন সোফায়। আঙ্কেল, নীলা আর নুসরাত কোথায়? খুব অস্থির লাগছিল আঙ্কেলের সামনে। একসময় ওনার ওই মেয়ের বয়ফ্রেন্ড ছিলাম আমি। ছাদে মনে হয়। তুমি নীলা রুমের পাশ দিয়ে গিয়ে ছাদের সিঁড়ি পাবে, ছাদেই আছে হয়তো। আমি আঙ্কেলের দেওয়া পথ অনুসরণ করলাম। ছাদে যাওয়ার সিঁড়িও পেলাম। ছাদে গিয়ে দেখলাম নীলা নুসরাতকে কোলে নিয়ে দোলনায় বসে আছে। আমি ইতস্তত করলাম। এতদিন যেহেতু জানতাম না যে নীলা আমাকে এখনো ভালোবাসে, কিন্তু এখন তো জানলাম সেটা। নীলা, আমার কণ্ঠ শুনে ঘুরে তাকালো নীলা। একটু অবাকই হলো। কাব্য, তুমি এখানে? আমি বললাম তো নুসরাত আমার কাছে আছে। কেন আসতে পারি না? নুসরাত আমাকে দেখে আব্বু বলে আমার কোলে এসে উঠল। সরি। কেন? তোমার ভালোবাসাটা বুঝতে পারিনি। তোমাকে শুধু ছলনাময়ী ভেবেছি। নীলার চোখে পানি। দোলনা থেকে উঠে আমার কাছে এলো। বিশ্বাস করো কাব্য, আমি সত্যিই ছলনাময়ী না। আমি কোনো খারাপ মেয়ে না। বলেই জোরে জোরে কেঁদে দিল। জানি আমি।
ক্ষমা করে দিও আমাকে। না না, ক্ষমা চাইছো কেন? তোমার ভালোবাসা বুঝতে পারিনি, উল্টো তোমাকে অপবাদ দিয়েছি। নীলার চোখ দিয়ে আনন্দ অশ্রু গড়িয়ে পড়ল তখন। আচ্ছা, এখন যাই, বাসায় গিয়ে লাঞ্চ করতে হবে বলে আমি ঘুরতেই নীলা আমার হাত ধরে নিল। আমাদের সাথে লাঞ্চ করা যায় না কাব্য? আম্মু অপেক্ষা করছে তো। বলে দাও অন্য কোথাও করে নেবে। তারপর নিচে এলাম, চা নাস্তা করে লাঞ্চে বসলাম। খাবারটা খুব ভালো হয়েছে। কে দিচ্ছে? আমি। আমি নীলার দিকে তাকালাম। আমার দিকে তাকিয়ে আছে ও, খাচ্ছে না। আমার খাওয়া দেখছে শুধু। তুমি রাখতে পারো? হুম। আমি আর কিছু বললাম না। আগে আমি আর নীলা প্রায় ঝগড়া করতাম রান্না করা নিয়ে। আসলে নীলা রান্না করতে পারতো না, বলতো বিয়ের পরে কিন্তু তুমি রান্না করে খাওয়াবে। তুমি থাকতে আমি রান্না করব কেন? আমি তো রান্না পারি না, তাই তোমাকেই করতে হবে। ইম্পসিবল। আমার কতদিনের শখ বিয়ের পর আমার বউয়ের হাতের রান্না খাবো, আর তুমি কিনা বলছো আমি রাঁধবো? হ্যাঁ, তোমাকেই রাখতে হবে। না, তোমাকে। এইসব নিয়ে প্রায় ঝগড়া হতো। আর সেই নীলা এখন রান্নাবান্না সব পারে। লাঞ্চ শেষে নুসরাতকে নিয়ে বাড়ি ফেরার জন্য নীলাদের বাসা থেকে বের হচ্ছিলাম। পিছন থেকে নীলা ডাক দিল, কাব্য। বলে আমি পিছনে ফিরে তাকালাম। ভেবে দেখো নুসরাতের বিষয়টা। আমি কিছু বললাম না। এটা নুসরাতের জন্য জরুরি। তারপর নুসরাত নীলাকে টাটা দিল, আর আমরা বেরিয়ে আসলাম নীলাদের বাসা থেকে। নুসরাতকে বাসায় রেখে অফিসে গেলাম। সারা দিনের প্যারা সহ্য করে সন্ধ্যায় বাড়ি ফিরলাম। গোসল করে নিলাম। রুম থেকে বের হতেই দেখলাম সবাই বসে আছে নিচে। আমিও গেলাম। কি হয়েছে, কোনো সমস্যা? কি? এভাবে আর কতদিন কাব্য? কিভাবে, কতদিন? কপাল কোচকে বললাম আমি, আর আম্মুর কথাটা বোঝার চেষ্টা করছি। তোর সাথে তুই পিচ্ছি মেয়েটাকেও কষ্ট দিচ্ছিস। কি বলছো, বুঝিয়ে বলো আম্মু। এই বয়সে নুসরাত মায়ের আদর ভালোবাসা ছাড়া বেড়ে উঠবে কি করে? ওর একটা আম্মু প্রয়োজন। তোমরা তো আছোই, আর কি চাই? আমরা কি নুসরাতের মায়ের অভাব পূরণ করতে পারবো? কেন পারবে না? কারণ আমরা ওর মা না। প্রত্যেকটা শিশুরই মাতৃ ভালোবাসা প্রয়োজন, যেটা থেকে নুসরাত বঞ্চিত। কিন্তু আম্মু, আমি তো ওকে। মায়ের অভাব বুঝতে দিচ্ছিস না, তাই তো? হুম। তুই কি জানিস মেয়েটা অসুখে ভুগলে আম্মু আম্মু বলে কোকায়? বেশিরভাগ সময় একা একা কাটায়, ভাবনামগ্ন থাকে। তুই কি জানিস ওর এই ভাবনাটা কি? ওর ভাবনাটা ওর মাকে নিয়ে। সেদিন আমাকে প্রশ্ন করেছিল। আচ্ছা দাদু, আমার আম্মু কোথায়? আমার কাছে আসে না কেন? আমাকে আদর করে না কেন? আমার আম্মু দেখতে কেমন দাদু? আচ্ছা, এখন তুই বল, নুসরাতকে তখন আমি কি জবাব দিতাম? তোমরা কি আমার জায়গাটা বুঝতে পারছো না? আমি এখন কি করে আরেকটা বিয়ে করি বলো? তোর জন্য না হয় তোর মেয়ের জন্য কর, নুসরাতকে কষ্ট দিস না তুই। আমি আর কিছু বললাম না। রাগে উপরে উঠে ছাদে চলে এলাম। কেউ আমাকে শান্তিতে থাকতে দিবে না। সবাই কি বুঝতে পারছে না যে আমি কি পরিস্থিতিতে বেঁচে আছি? মীরাকে ছাড়া কাউকে ভাবতেই পারি না আমি। কি করে মীরার জায়গাটা অন্যকে বসাবো? মীরা কেন এমন করলো? কেন আমার সাথে ছলনা করলো? আমার মায়াবতী। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। একটা সিগারেট ধরিয়ে একের পর এক ফুঁকতে লাগলাম। মোবাইলে রিং হচ্ছে। 2-3 বার আসার পর ফোন ধরলাম। নীলার ফোন। কাব্য, হুম। কি করছো? কিছু না। ও, তোমার কণ্ঠস্বর এমন শোনাচ্ছে কেন? কেমন? মনে হয় তুমি কাঁদছো। না, কাঁদবো কেন? তোমার শুনতে ভুল হচ্ছে। হয়তো। কোন বিষয় নিয়ে টেন্স তুমি? মিথ্যে বলতে পারলাম না। আমাকে বলা যায়? বাসার সবাই বিয়ের জন্য চাপ দিচ্ছে, বুঝতে পারছি না কি করি। নীলা কিছুক্ষণ চুপ থেকে বলল, আসলে তোমার আরেকটা বিয়ে করা উচিত। নীলা, তুমিও একই কথাই বলছো? এটা তোমার আর নুসরাত দুজনের জন্যই প্রয়োজন। আমি কিছু বললাম না। ভালো করে ভেবে দেখো। এখন রাখি, বাই। বাই। আসলেই আমার মেয়েটার জন্য কষ্ট হচ্ছে। মা ছাড়া কি করেই বা বড় হতে পারে কোনো সন্তান?
কিন্তু মীরার জায়গায় অন্যকে বসাবো কি করে আমি? আর অন্য কেউ যদি আমার নুসরাতকে কষ্ট দেয় তাহলে? কিন্তু আমার মেয়েটার তো একটা আম্মু চাই। মায়ের জন্য মেয়েটা এতটাই আকুল। আর যাই করি, নুসরাতের মায়ের ভালোবাসাটা বোধহয় আমি পূরণ করতে পারবো না। ওদিকে নীলা বারান্দায় পায়চারি করছে। একবার ইজি চেয়ারে বসছে, তো আরেকবার ওঠে এই কর্নার থেকে ওই কর্নার পায়চারি করছে। কাব্যকে বিয়ে করার জন্য বলছি আমি? কি করে? আমি তো নিজেই কাব্যকে ভালোবাসি। কাব্যকে পেয়েও এখন আবার হারিয়ে ফেলবো নাকি? এটা কিছুতেই হতে পারে না। কাব্যকে ছাড়তে পারলেও নুসরাতকে আমি ছাড়তে পারবো না। নুসরাত শুধু আমার মেয়ে। কত সুন্দর করে আম্মু ডাকে আমাকে। আমার এখনো কাব্যকেই চাই। কিন্তু কাব্যকে বলবো কি করে? ওকে ছাড়া এখন আর বাঁচা অসম্ভব। কেন আবার ফিরে আসলো আমার জীবনে? নুসরাতই বা কেন এলো আমার জীবনে? নীলা অনেক ভেবে ফোন করলো আমাকে। এদিকে আমি নীলা আর সবার কথাই ভাবছিলাম, আসলে কি আমার আরেকটা বিবাহ করা উচিত? এমন সময় নীলার ফোন রিসিভ করলাম। বলো নীলা। না মানে? আরে মানে করছো কেন? বলো। কথাটা বলার পর হয়তো তুমি উত্তেজিত হয়ে যাবে। আরে কি বলবে সেটা তো বলো। আমি নুসরাতের আম্মু হওয়ার অধিকারটা চাই। বলেই নীলা কেঁদে দিল। মোবাইলের অবাজ থেকে ফুপিয়ে ফুপিয়ে কান্নার আওয়াজ আসছে। নীলার কথায় আমি অবাক হয়ে গেলাম। নীলা কি বলছো এসব? সত্যি বলছি। জানো, আমি এখনো বিয়ে করিনি কেন? শুধু তোমার জন্য। কিন্তু নীলা, সেটা তো সম্ভব না। মীরার ভালোবাসার বাঁধন থেকে আমি নিজেকে ছাড়াতে পারছি না। লাগবে না তোমার ভালোবাসা, শুধু নুসরাতের আম্মুর অধিকারটা দিলেই চলবে। নুসরাতের আম্মু ডাক্তার প্রতি আমার মায়া পড়ে গেছি। আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। নীলা কি সব বলছে এসব? ওর মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি হলো, কথা বলছো না কেন? প্লিজ কথা বলো। নীলা শান্ত হও, কেঁদো না প্লিজ। আর আমাকে কিছু সময় দাও। ওভার থেকে ফুফানোর আওয়াজ আসছে। প্লিজ কেঁদো না। ওকে, এখন রাখি। ফোন কেটে দিলাম। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছি। ছাদের এক কোণের রেলিং ধরে আকাশের দিকে তাকালাম। মিট মিট করে জ্বলে ওঠা তারাগুলোকে দেখতে লাগলাম। ওপরওয়ালা আমার সাথে এমন খেলা কেন খেলছেন? কি অপরাধ করেছি আমি? প্রথমে নীলাকে ছাড়া আমার নিজেকে প্রাণহীন মনে হতো। পরে আমার জীবনে মীরা এলো, ওপরওয়ালা তাকেও নিয়ে গেলেন। আর এখন এদিকে আমার মেয়ে, আর অন্যদিকে নীলার নিঃস্বার্থ ভালোবাসা। কি করব বুঝতে পারছি না। এ কেমন পরীক্ষা? নীলার ভালোবাসাকে অপেক্ষা করার ক্ষমতা আমার নেই। আর আমার মেয়েটার মায়ের অভাব পূরণের জন্য একটা মা চাই। কিন্তু আমি যে অসহায়। মীরার অস্তিত্ব যে এখনো আমার মনে বিরাজমান রয়েছে। মীরাকে বলা আমার পক্ষে অসম্ভব। নীলাকে আর কষ্ট দেওয়া ঠিক হবে না। কত কষ্ট পেয়েছে মেয়েটা। আমাকে পেয়ে মেয়েটার মনে হয়তো এতটুকু আশার আলো জ্বলে উঠেছে। ওদিকে নীলা বিছানায় শুয়ে আছে। ওর বুকে কাব্যের ফ্রেমে বাঁধানো ছবিটা। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। ভাবছে কাব্য কি মেনে নেবে ওকে? বিয়ে করবে কি আমাকে? কাব্যর কাছ থেকে এত দূরে আসার পরও কেন আবার ফিরে এলো কাব্য? কেন আবার আমার জীবনের সাথে জড়িয়ে গেল ও? আর কাব্যর মেয়েটা এত সুন্দর করে আম্মু ডাকে আমাকে। সেদিন যখন নুসরাত আমাকে আম্মু ডাকলো, তখন নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হচ্ছে। নিজেকে কেমন যেন মা মনে হচ্ছিল। মনে হয়েছিল নুসরাত আমার সাথে থাকলে আর কিছুই প্রয়োজন নেই আমার। একটা মায়ের সবচেয়ে খুশির সময় তখন, যখন তার মেয়ে তাকে আম্মু বলে ডাকে। নিজেকে তখন পরিপূর্ণ মনে হয়। নুসরাতকে আঁকড়ে ধরে সারা জীবন বেঁচে থাকতে চাই আমি। আমার আর কিছুর প্রয়োজন নেই। সব ভেবে ধুকরে কেঁদে উঠল নীলা। তারপর কখন যে ঘুমিয়ে পড়ল টেরই পেল না। আমি ছাদে আর না থেকে রুমে গেলাম। নুসরাত ঘুমিয়ে আছে, গালের নিচে 2 হাত দিয়ে ঘুমিয়ে আছে। খুব মায়াবী লাগছে আমার ছোট্ট মেয়েটাকে। একদম মীরার মতো লাগছে। কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে কপালে চুমু দিয়ে পাশে শুয়ে পড়লাম। নুসরাতকে নিজের বুকে আগলে রাখলাম। তখন একটা প্রশান্তির ছায়া নেমে আসলো। চোখ বুজে নিলাম এবং ঘুমিয়ে পড়লাম।
কেমন আছো কাব্য? এটা তো মীরার গলার স্বর। দরজার দিকে তাকিয়ে দেখলাম মীরা দাঁড়িয়ে আছে। জানো না বুঝি? জানি ভালো নেই, কিন্তু কি করব বলো তো? উপরওয়ালা যে চান না আমরা একসাথে থাকি। কিন্তু আমরা তো চাই। মীরা এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে, যেন কতদিন পর দুজন দুজনার সামনে মায়াবী দৃষ্টিতে তাকিয়ে আছে। আমার মৃত্যু আগে তুমি একটা কথা দিয়েছিলে, মনে আছে? কি? যে আমার কিছু হলে তুমি আমাদের মেয়েকে সর্বোচ্চ দিয়ে খুশি রাখবে, মায়ের মতো করে আগলে রাখবে, কোনো কষ্ট হতে দিবে না। হুম। কিন্তু তুমি কি সেটা করেছো? মানে? মানে আমার মেয়েটা যে ভিতরে ভিতরে কষ্ট পাচ্ছে সেটা তুমি জানো? কি বলছো এসব? তুমি তোমার কথা রাখোনি কাব্য। কিভাবে? নুসরাত ওর আম্মু স্নেহের অভাবে ক্ষীণভাবে বড় হচ্ছে। মেয়েটা ওর মায়ের ভালোবাসার অভাবে ভিতরে ভিতরে কাতর হয়ে আছে। অনেক কষ্ট সহ্য করে বড় হচ্ছে মেয়েটা। কিন্তু আমি তো সর্বোচ্চ চেষ্টা করছি। কিন্তু তুমি পারছো না কাব্য। আমি কিছু বললাম না, তাই তো? আমি চাই তুমি আরেকটা বিয়ে করো, আর আমার মতোই ভালোবাসবে তাকে, আর আমার মেয়েটাও তার আম্মুকে আর আম্মুর ভালোবাসা পেয়ে যাবে। কি বলছো এসব? হ্যাঁ, সত্যি বলছি। তোমাকে কিন্তু তোমার কথাটা রাখতেই হবে। কিন্তু তুমি তো আছোই। আমি নেই। মানে? মানে আমি চাইলেও তোমাদের কাছে আসতে পারবো না। কি বলছো এসব? হ্যাঁ, আমি শুধুই তোমার কল্পনা কাব্য। মানে? কিছু না, আমার যেতে হবে এখন। ভালো থেকো, আর আশা করি আমার কথাটা রাখবে। এই কি, মীরা চলে যাচ্ছে? মীরা, কোথায় যাচ্ছ তুমি? মীরা করো দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে, মায়াবী মুখটা ভাসছে। মীরা দাঁড়াও। আমি দৌড়ে মীরাকে ধরতে গেলাম। এ কি, আমি যতই এগোচ্ছি মীরা ততই দূরে চলে যাচ্ছে। হঠাৎ মিলিয়ে গেল ওই নীল আকাশে। মীরা! চিৎকার দিয়ে জেগে উঠলাম আর ঘামতে লাগলাম। পাশে টি টেবিল থেকে পানির গ্লাস থেকে পানি খেলাম। তার মানে এতক্ষণ সব স্বপ্ন ছিল। কতদিন পর মীরাকে দেখলাম। কেন চলে গেল ও? পাশে তাকিয়ে দেখলাম নুসরাত ঘুমিয়ে আছে। মোবাইল হাতে নিয়ে দেখলাম 2টা বাজে। এত রাতে ঘুম ভাঙলো? বারান্দায় গেলাম, চেয়ারে বসে স্বপ্নের কথা ভাবতে লাগলাম। তার মানে মীরাও চায় আমি বিয়ে করি, আর নুসরাত সত্যি সত্যি কষ্ট পাচ্ছে। না, আর কষ্ট দিব না আমার মেয়েকে। আর মীরাকে দেওয়া কথাটা আমাকে রাখতেই হবে। হ্যাঁ, আমি আরেকটা বিয়ে করব। কাকে? নীলাকে? মেয়েটাকে বিয়ে করলে তো ওর জীবন ছারখার হয়ে যাবে। আমার কাছ থেকে হয়তো ভালোবাসা পাবে না, কিন্তু নীলাকে তার ভালোবাসার প্রতিদান দিতেই হবে। আমার জন্য এত কিছু করলো মেয়েটা, আমি এতটুকু করতে পারবো না? ভোর হয়ে গেল। মসজিদে গিয়ে নামাজ পড়ে নিলাম। বেলা বাড়তে লাগলো। সকালে নাস্তার জন্য ডাকছে আম্মু। নুসরাত এখনো ঘুমিয়ে আছে। নুসরাতকে জাগালাম। আব্বু, কি ডাকছো কেন? উঠবে না? নাস্তা করতে হবে তো। আজ তো ছুটির দিন, আর একটু ঘুমাই। ঘুমাবে? হুম, নাস্তা করবে না? পরে করব, তুমি করে নাও। কিন্তু আমি তো তোমাকে ছাড়া নাস্তা করতে পারবো না মা। উফ আব্বু, ওকে চলো। নুসরাতকে মুখ ধুয়ে নিচে গেলাম, নাস্তা করে নিলাম। নুসরাত তখন খেলায় ব্যস্ত। আমি ভাবতে লাগলাম স্বপ্ন। নুসরাত, নীলা, মীরা, সবার কথা বারবার গুলিয়ে ফেলছি। কি করব বুঝতে পারছি না। বোধহয় পাগল হয়ে যাব। দুপুরের দিকে নিচে গিয়ে দেখলাম সবাই বসে আছে। আমি নিচে গিয়ে সবার সাথে বসলাম। আমি বিয়ে করতে চাই, তাড়াতাড়ি বলে ফেললাম। সবার গল্প করা থেমে গেল। সবাই হাঁ করে আমার দিকে তাকিয়ে আছে। হলো কি? সবাই এভাবে তাকিয়ে আছো কেন? না, কিছু না। তো আমরা কি মেয়ে দেখা শুরু করব? না, আমি একজনকে বেছে নিয়েছি। বেছে নাও শেষ। তোমরা সবাই এমন করছো কেন? মেয়েটাকে? নীলা। মানে কোন নীলা? কয়জন নীলার সাথে আমি প্রেম করেছি। তার মানে তোমার এক্স গার্লফ্রেন্ড? হ্যাঁ। আব্বু এত সময় চুপ ছিল, এখন মুখ খুলল। পাগল হয়ে গেছিস নাকি? কয়েক বছর আগে তোর সাথে কি ঘটেছিল ভুলে গেছিস? হ্যাঁ,
মনে আছে, ভুলিনি। তাহলে তোমরা কি আমার কথাগুলো ভালো করে শুনবে? হ্যাঁ বল। তারপর আমি সব খুলে বললাম। সবাই তখন নীরব। যা বুঝলাম, নীলা মেয়েটাই তোর আর নুসরাতের জন্য বেস্ট। আমি কিছু বললাম না। তো এখন কি করবি? তোমাকে আরেকটা বিয়ে করাবো। আহা, রেগে যাচ্ছিস কেন? কাজী অফিসে গিয়ে করে নিব। নুসরাতের চোখের সামনে সম্ভব না। তুই যা, ভালো মনে করিস। তারপর এসব বলে আমি উপরে চলে এলাম। নীলাকে ফোন করলাম। ওপাশে নীলা মোবাইল হাতে বসেছিল। কাব্যকে ফোন দেবে কিনা এই কথাই ভাবছিল। তখনই কাব্যর ফোন, সাথে সাথে রিসিভ করে নীলা। হ্যালো নীলা। হ্যাঁ বলো। তোমার সাথে কথা আছে, একটু দেখা করবে? কখন? এখন পারবে? আচ্ছা আসছি। পার্কে এসো। জানি। ফোন কেটে দিলাম। বেরিয়ে পড়লাম পার্কের উদ্দেশ্যে। গিয়ে দেখলাম নীলা বসে আছে ব্রেঞ্চে। আমি গিয়ে পাশে বসতেই ঘুরে তাকালো। খুব মায়াবী লাগছে নীলাকে। প্রিন্ট কালারের একটা ড্রেস পরেছে। তুমি কি সত্যি আমাকে বিয়ে করতে চাও? হ্যাঁ, কোনো সন্দেহ? আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলল, কেন তোমার জীবনটা এভাবে নষ্ট করছো? নষ্ট কোথায়? যা চেয়েছিলাম তার চেয়ে বেশি কিছু পেয়ে যাচ্ছি। কি চেয়েছিলে? ভালোবাসা? সেটা হয়তো আমি দিতে নাও পারি। আমি যে অন্য কারো বাঁধনে বাধা। জানি, কিন্তু নুসরাতকে যে মেয়ে হিসাবে পাবো, আমার আম্মু ডাক শোনাটা যে পূর্ণ হবে। ও, তাহলে চলো। কোথায়? কাজী অফিসে। সামনের দিকে তাকিয়ে নীলা অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে। আমি বুঝতে পারছি। কি হলো, চলো। তো তুমি সত্যি বলছো কাব্য? হ্যাঁ, নীলা আমার দিকে তাকিয়ে আছে। তারপর নীলাকে নিয়ে কাজী অফিসে আসলাম। সাক্ষীর জন্য আমার ফ্রেন্ডদের ডাকলাম। দেখতে দেখতে বিয়েটাও হয়ে গেল। নীলা এখনো অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে। নীলা স্বাভাবিক ড্রেসেই রয়েছে। সরি, তোমাকে শাড়ি পরতে দেইনি, কারণ নুসরাতের সামনে এমন কিছু চাই না। না, ঠিক আছে। তারপর নীলাকে নিয়ে বাড়ি ফিরলাম। সবাই তখন নুসরাতকে নিয়ে ব্যস্ত। সন্ধ্যা হয়ে গেছে। আমি ছাদে দাঁড়িয়ে আছি। নিচে এসে দেখলাম নুসরাত খুব খুশি। নীলাকে আন্টি আন্টি ডাকছে। মামুনি। নুসরাত দৌড়ে আমার কাছে এলো। আজ তোমাকে তোমার আম্মুর সাথে দেখা করিয়ে দেব। সত্যি? আমার গালে ধরে খুশিতে চোখ বড় বড় করে বলল, চোখে হাসির ঝিলিক। তাহলে নিয়ে যাও আম্মুর কাছে। আমি নুসরাতকে কোলে নিয়ে নীলার কাছে গেলাম। নীলা। নীলা আমার দিকে ঘুরে তাকালো। তোমার মেসেজে তোমার আম্মু। নুসরাতের দিকে তাকিয়ে বললাম, সত্যি? হুম। তাহলে এতদিন বলনি কেন? এমনি। যাও আম্মুর কাছে। নুসরাত লাফিয়ে গেল নীলার কাছে। নীলাকে জড়িয়ে ধরলো, যেন আর ছাড়বেই না। নীলা কেঁদে দিল। নুসরাতের গালে চুমু দিতে লাগলো। আম্মু, আম্মু, আমাকে ছেড়ে আমার থেকে দূরে দূরে থাকবে না তো আর? কখনো না। আর একবার আম্মু বলে ডাকো। আম্মু। আমার লক্ষ্মী মামুনি বলে আঁকড়ে ধরল। আজ প্রথম নুসরাতকে এত খুশি দেখছি, যেন নুসরাত আজ পরিপূর্ণভাবে খুশি। বিকেলের খাবার খেয়ে নিলাম সবাই। বন্ধুরা বাসর ঘর সাজাতে যাচ্ছিল, মানা করে দিলাম। নুসরাতের যেন সন্দেহ না হয় যে নীলা ওর দ্বিতীয় মা। এখন না বুঝলেও বড় হলে ঠিকই উপলব্ধি করে নেবে। তাই আমি ছাদে চলে এলাম। মিরাজ সিগারেট খেতে মানা করেছিল, তারপর আর সিগারেট ছুঁয়েও দেখিনি, কিন্তু এখন সেটাই আমার হাতে। রাত হয়ে গেছে। হঠাৎ কাঁধে কারো স্পর্শ পেলাম। তাকিয়ে দেখলাম নীলা আমার হাত থেকে সিগারেটটা ফেলে দিল। এইসব ছাইপাশ খেতে নেই। আমি কিছুই বললাম না। খুব ভালোবাসতে না মীরাকে? আমি ছলো ছলো চোখে তাকালাম। তার 1 ইঞ্চি পরিমাণ আমাকে দিলেই চলবে বলে আমার বুকে আঁচড়ে পড়ল আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। আমি না চাইতেও আঁকড়ে ধরলাম। না হয় এতটুকু করি ওর জন্য। সমাপ্ত।